জাপানের সবথেকে প্রেস্টিজিয়াস যে গভর্নমেন্ট স্কলারশিপ নেক্সট স্কলারশিপ, তো নেক্সট স্কলারশিপের ইউনিভার্সিটি ট্র্যাক, অ্যাপ্লিকেশন প্রসেস, টাইমলাইন, গাইডলাইন, কীভাবে কী করবেন, এই সমস্ত কিছু নিয়ে আমি রাজেশ রায় আজকের ভিডিওতে সামনে এসেছি। তো আমি দেখলাম যে ইউনিভার্সিটি ট্র্যাকের এটার উপর খুব ইনফরমেটিভ ভিডিও খুব বেশি ইউটিউবে নাই, যার কারণে আমি ভাবলাম যে এটা নিয়ে সামনে আসি। তো ইউনিভার্সিটি রেকমেন্ডেশন নাকি এমবাসি রেকমেন্ডেশন, কোন প্রসেসে অ্যাপ্লাই করা আপনার জন্য বেটার হবে, আপনি কোন পর্যায়ে আছেন, এবং এটার বেনিফিটস কেমন, কি স্টাইপেন্ড দেয়, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো অনেক ইনফরমেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে। তো জাপানের কথা বললেই আমাদের মাথায় সবার প্রথমে যে চলে আসে এরকম সুন্দর সুন্দর কিছু সিনারিও, ঠিক আছে, এবং অসাধারণ কিছু জায়গা, আপনার পরিচিত আত্মীয় স্বজন বা ইউটিউবের মাধ্যমে আপনি এই বিষয়গুলো জেনে থাকবেন। তো এই স্বপ্নের দেশ জাপানে, যেখানে আমিও প্ল্যান করেছিলাম, তো কোনোভাবে হয় নাই। তো যাই হোক, সেটা নিয়ে মূল বিষয় নয়। তো আপনারা কীভাবে এখানে যেতে পারবেন সব থেকে প্রেস্টিজিয়াস এই গভর্নমেন্ট স্কলারশিপটা নিয়ে, তো সেটার জন্য আজকে আমি গাইডলাইন দিতে যাচ্ছি। তো আমি রাজেশ রায়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এমটেক করছি, এবং আমি ক্যারিয়ার ক্যারেক্টার অ্যান্ড অ্যাব্রড এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে কানেক্টেড আছি। তো ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই লাইক দিবেন, আর প্রয়োজনীয় মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে, তাহলে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস করে যাবেন না। তো ঠিক আছে, সমস্ত কিছু বাদ দিয়ে আমরা এখন আসল কথায় চলে যাই। তো আমাদের সর্বপ্রথমে আমি আপনাদেরকে একটু এমবাসি রেকমেন্ডেশন এবং ইউনিভার্সিটি রেকমেন্ডেশন, নেক্সট স্কলারশিপ, এগুলো সম্পর্কে একটু ধারণা দিতে চাই। এটা আসলে জাপানিজ গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ এডুকেশন, কালচার অ্যান্ড এগুলোর একটা স্কলারশিপ। এবং এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা কথা প্রচলিত আছে, ঠিক আছে। আমি বিখ্যাত একজন ইউটিউবারকে দেখেছিলাম, সে বলছিল যে আন্ডার গ্র্যাজুয়েট যারা, তারা ইউনিভার্সিটি রেকমেন্ডেশনের বা ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লাই করতে পারে না, এরকম কোনো কথা নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এমবাসি রেকমেন্ডেশন রিসার্চ স্টুডেন্টস, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস প্রত্যেকের জন্য আছে। এবং নেক্সট স্কলারশিপ শুধুমাত্র যে রিসার্চ বলতে মাস্টার্স এবং পিএইচডি এদেরকে বোঝায়, এদেরকেই যে দেওয়া হয়, এবং আন্ডার গ্র্যাজুয়েট যারা অনার্সে পড়াশোনা করতে যায় তাদেরকে দেওয়া হয় এমন নয়। এখানে টিচার ট্রেনিং স্টুডেন্ট, এই প্রোগ্রামে স্টুডেন্ট নেওয়া হয়, জাপানিজ স্টাডিজ স্টুডেন্টস এই প্রোগ্রামে নেওয়া হয়, কলেজ অফ টেকনোলজি স্টুডেন্টস এবং স্পেশালাইজড ট্রেনিং কলেজ স্টুডেন্টস। তো আমরা দেখতে পাচ্ছি যে 5-6টা ক্রাইটেরিয়াতে কিন্তু স্টুডেন্ট নেওয়া হয়, ঠিক আছে। এবং ইউনিভার্সিটি রেকমেন্ডেশন দেখতে পাচ্ছি আমরা আন্ডার গ্র্যাজুয়েট যারা স্টুডেন্ট তাদেরকেও নেওয়া হয়, এবং কোন সময় পর্যন্ত নেওয়া হয় এই সমস্ত বিষয়গুলো আছে। এবং স্কলারশিপের একটা বিষয় টিউশন, এটা সবার ক্ষেত্রেই এক্সেমটেড, মানে টিউশন ফি কাউকেই দিতে হবে না। আর মাস্টার্সের বা পিএইচডির জন্য যারা, তারা 1,43,000 থেকে 1,45,000 ইয়েন পাবেন, এবং 1,17,000 ইয়েন জেনারেল স্টুডেন্টরা পাবেন আন্ডার গ্র্যাজুয়েটের। এবং এইখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন কি, 2,42,000 পর্যন্ত পার মান্থ। এটা 1 বছরের একটা প্রোগ্রাম, ইয়াং লিডার্স প্রোগ্রাম। তো এটা অসাধারণ একটা প্রোগ্রাম, এটা সম্পর্কে অনেকেই জানেই না। তো এগুলো নিয়ে আপনারা ঘাটাঘাটি করতে পারেন। তো এটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। এবং এখন আমরা একটু এলিজিবিলিটিগুলো সম্পর্কে দেখতে চাই। তো এলিজিবিলিটি রিসার্চ স্টুডেন্টস যারা মাস্টার্স বা পিএইচডিতে যাবেন, তাদের জন্য 35 বছর পর্যন্ত বয়স। টিচার ট্রেনিং স্টুডেন্টস তাদেরও 35, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট তাদের 25, এবং মিনিমাম 12 ইয়ার্স অফ স্কুল এডুকেশন, এটা আপনার কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে। এরপর জাপানিজ স্টুডেন্টস, এটার 18 থেকে 29 বছর, কলেজ অফ এবং স্পেশালিস্ট ট্রেনিং কলেজ স্টুডেন্টস 25 বছর। এগুলো সবগুলো আপনারা দেখে নেবেন। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ইয়াং লিডার্স প্রোগ্রাম, ওয়াইএলপি, এটা 40 বছর পর্যন্ত। তো এগুলো সমস্ত কিছু। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকেই জানে না, ঠিক আছে, যে আমরা মনে করি যে আমাদেরকে যে পরীক্ষা দিতে হয়, ঠিক আছে, এবং এইটা পরীক্ষা কিন্তু এমবাসি রেকমেন্ডেশন, এইটাতেই শুধুমাত্র পরীক্ষা দিতে হয়। এবং যদি আপনি ইউনিভার্সিটি রেকমেন্ডেশনের মাধ্যমে সিলেক্টেড হন বা এটার জন্য চিন্তা করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এই পরীক্ষাগুলো দিতে হবে না, আপনাদের ট্র্যাকটা একটু আলাদা। তো এইটা কি ইউনিভার্সিটি রেকমেন্ডেশন ট্র্যাক, বা এই ট্র্যাকের জন্য আমি সমস্ত কিছু আজকের ভিডিওর মূল ফোকাস থাকবে এইটাই। তবে এমবাসি রেকমেন্ডেশন এটা নিয়েও আমি একটু বেসিক আলোচনা করবো, যাতে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। যেমন এমবাসি রেকমেন্ডেশনে আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি যদি রিসার্চ স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে মাস্টার্স অথবা পিএইচডি, তাহলে আপনাকে শুধুমাত্র জাপানিজ এবং ইংলিশ এটার উপর পরীক্ষা দিতে হবে। মূলত ইংলিশের উপরেই বেশি পার্সেন্টেজটা থাকে, জাপানিজের উপরে কম থাকে। যে আপনি যদি জাপানে পড়াশোনা করার কথা চিন্তা করছেন এমবাসি রেকমেন্ডেশনের মাধ্যমে, তাহলে আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আগে থেকে একটু প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। টিচার ট্রেনিং স্টুডেন্টস, এটার ক্ষেত্রেও সেম। আর আন্ডার গ্র্যাজুয়েট যারা অনার্স করতে চাচ্ছেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং এরকম কিছু বা অনার্স, তো তাদের ক্ষেত্রে জাপানিজ, ইংলিশ, ম্যাথমেটিক্স, সায়েন্স এই সবগুলোর উপরেই আপনাদেরকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো এবং এখানে অনলি সায়েন্স ফ্যাকাল্টি এক্সামিনার্স আর রিকোয়ার্ড টু চুজ 2 আউট অফ দ্য ফলোইং 3 সাবজেক্টস, কেমিস্ট্রি, ফিজিক্স আর বায়োলজি। তো আপনি এই তিনটার মধ্যে যে কোনো দুইটাতে আপনি পরীক্ষা দিতে হবে আপনাকে।
সায়েন্সের জন্য। আর ইংলিশ, ম্যাথমেটিক্স এবং জাপানিজ এগুলো আপনাকে পরীক্ষা দিতে হবে। জাপানিজ স্টাডি স্টুডেন্টস, এখানে শুধুমাত্র জাপানিজ কলেজ অফ টেকনোলজি স্টুডেন্টস, এই ক্ষেত্রে জাপানিজ, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, স্পেশালিস্ট ট্রেনিং স্টুডেন্টস, জাপানিজ, ইংলিশ, ম্যাথমেটিক্স এগুলোর উপরে, ঠিক আছে। তো এখন আমরা শুধু এইটুক জানার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, এখন আমরা একদম বিস্তারিত ডিটেইলড আজকের ভিডিওতে জানার চেষ্টা করবো, ঠিক আছে। তো চলুন আপনাদেরকে আমি আজকে যে নেক্সট স্কলারশিপ এটা সম্পর্কে জানাবো, এবং মূলত আমি বলছি অলরেডি যে হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক সম্পর্কে আলোচনা করবো। তো এটা আমি ইউনিভার্সিটি অফ, আমি যদি ভুল না হয়ে থাকি, সুকুবা, এটার যে নেক্সট স্কলারশিপের সার্কুলার, তো সেখান থেকে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো নেক্সট স্কলারশিপ সম্পর্কে এবং অলরেডি আমি কিছু কথাবার্তা আপনাদেরকে বলে ফেলেছি। তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ, এখন আমরা নেক্সট স্কলারশিপের বেনিফিট সম্পর্কে, এটা সম্পর্কে একটু ধারণা ক্লিয়ার হয়ে রাখি। আমি এই আমার চ্যানেলে যেই ভিডিওগুলোই আনি স্কলারশিপ রিলেটেড, তার ম্যাক্সিমামই হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ, এবং এমন ভিডিও আমি সামনে আনার চেষ্টা করি যেগুলোতে আপনাদেরকে 100% স্টাইপেন্ড, তো হচ্ছে 100% টিউশন ফি তো মকুব করা হবেই, এবং আপনাকে মান্থলি লিভিং অ্যালাউন্সও দেওয়া হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন তেমনই একটা স্কলারশিপ, টিউশন ফি ওয়েভার, 100% মান্থলি লিভিং অ্যালাউন্স, যেটা হচ্ছে অলরেডি আমার বলা শেষ 1,43,000 থেকে 1,35,000 ইয়েন এরকম কিছু একটা পাবেন আপনি। ডাউন ট্রিপ এয়ারফেয়ার পাবেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট থ্রু আউট দ্য স্কলারশিপ, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং আমি এটাকে আপনাদেরকে একটু হাইলাইট করেই দেখাতে চাই, কারণ হচ্ছে স্টুডেন্টস কন্টিনিউ রিসিভিং ফাইন্যান্সিয়াল সাপোর্ট for the approval duration of their academic program provided they maintain satisfactory academic progress। তাহলে আপনি যদি ভালো পড়াশোনা করতে থাকেন, আপনাকে এগুলোর পাশাপাশি বাড়তি আরও সাপোর্ট তারা দিবে, ঠিক আছে। তো এটা খুবই ভালো একটা কথা। এবং কারা অ্যাপ্লাই করতে পারবে, তো এখানে দেখতে পাচ্ছেন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস, রিসার্চ স্টুডেন্টস, মাস্টার স্টুডেন্টস, ডক্টরাল স্টুডেন্টস, জাপানিজ স্টাডি স্টুডেন্টস, টিচার্স ট্রেনিং স্টুডেন্টস, সবাই এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এমন নয় যে হচ্ছে শুধুমাত্র আন্ডার গ্রাজুয়েট এমবাসি রেকমেন্ডেশনেই অ্যাপ্লাই করতে হবে, ইউনিভার্সিটির ট্র্যাকে অ্যাপ্লাই করতে পারবে না, এমন নয়। তো এখন আমরা অ্যাপ্লিকেশন রুটগুলো সম্পর্কে জানতে চাই। একটা হচ্ছে এমবাসি রেকমেন্ডেশন। তো এমবাসি রেকমেন্ডেশনের কথা এখানে কিছু বলা আছে, তবে আমি এটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, যেহেতু এখানে টাইমলাইন সম্পর্কেও বলে দেওয়া আছে, এটা খুবই আপনাদের জন্য হেল্পফুল হবে, আপনারা দুইটার জন্যই ট্রাই করতে পারবেন, ঠিক আছে। তো এটার জন্য আপনাকে রিটেন এক্সাম দিতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন নেবে এবং পার্সোনাল ইন্টারভিউ, এটা আপনারা অলরেডি জানেন যে হচ্ছে হাই কমিশন থেকে, জাপানিজ হাই কমিশন থেকে এই বিষয়গুলো করে থাকে। তো চলুন আমরা এইখানে একটু দেখে নিই টাইমলাইনটা। তো প্রথম হচ্ছে, এবং এই যে এমবাসি রেকমেন্ডেশন, এটার উপর অলরেডি আমি এই বছরেই এপ্রিলের এই সময়টাতে একটা ভিডিও বানিয়েছিলাম, তো এটার লিঙ্ক আমি দিয়ে রাখবো, এই যে এইখানে সেই ভিডিওটা আছে, যে নেক্সট স্কলারশিপ অ্যাপ্লিকেশন প্রসেস। তো এটা সম্পর্কে অলরেডি আমার ভিডিও আছে, তো এটা আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন। আমি ওটার লিঙ্ক এখানে শেয়ার করে দিব। তারপর এখানে আমি আরেকটু ওভারভিউ দিয়ে রাখছি এখানে, যে এটা শুরু হয় হচ্ছে এপ্রিল থেকে জুলাই এই সময়টাতে, তারপর ফার্স্ট স্ক্রিনিং হবে এপ্রিল থেকে জুলাই এই সময়ের মধ্যেই হবে, জুলাইয়ের মধ্যে এটা হয়ে যাবে। এবং রিকোয়েস্ট প্রভিশনাল অ্যাকসেপ্টেন্স, আপনি যদি হচ্ছে ফার্স্ট স্ক্রিনিংয়ে সিলেক্টেড হন হাই কমিশন থেকে, তখন হচ্ছে আপনি কোনো একটা ইউনিভার্সিটিতে প্রভিশনাল অ্যাকসেপ্টেন্সের জন্য রিকোয়েস্ট করবেন। তো এটা আগস্টের মধ্যে করে ফেলতে হবে, এবং এরপর হচ্ছে ইউনিভার্সিটি আপনার অ্যাপ্লিকেশনটা রিভিউ করবে। তারপর হচ্ছে তারা রিভিউ করার পর তারা যদি আপনাকে অ্যাকসেপ্ট করে, তারপর আপনি হচ্ছে এই অ্যাকসেপ্টেন্স লেটারটা আবার হচ্ছে সাবমিট করবেন। এবং নেক্সট কি করবে, এরপর হচ্ছে সেকেন্ড টাইম তারা আবার স্ক্রিনিং করবে। তো স্ক্রিনিং করার পর তখন এই ধাপে যদি আপনি সিলেক্টেড হন, তখন হচ্ছে আপনি স্কলারশিপের জন্য সিলেক্টেড হবেন, এবং স্কলারশিপের জন্য সিলেক্টেড হবেন হচ্ছে জানুয়ারি থেকে মার্চের মধ্যে। তার মানে আপনি বুঝতে পারছেন যে এটা হচ্ছে এপ্রিল থেকে মার্চ, প্রায় 1 বছরের একটা প্রসেস। তো এইটাতে আপনি হচ্ছে এই বছর এখন যখন দেখছেন, তখন নিশ্চয়ই এমবাসি রেকমেন্ডেশনে হয়তো আপনি সিলেক্টেড হন নাই বা এটাতে অ্যাপ্লাই করতে পারেন নাই। তো আপনি সামনের বছর এই সময়টাতে, এপ্রিলের এই সময়টাতে আপনি প্রস্তুতি নেবেন এবং অ্যাপ্লাই করবেন এমবাসি রেকমেন্ডেশনের জন্য, ঠিক আছে। এবং পরবর্তীতে আপনি এপ্রিলের দিকেই আপনি যদি লাকি হয়ে যান, তাহলে 2027 এপ্রিলেই আপনি সিলেক্টেড হবে, জাপানে অ্যারাইভ করতে পারবেন, অথবা সেপ্টেম্বর অক্টোবরেও হতে পারে। এবং এখন আমরা যেটা মূল কথা বলবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি রেকমেন্ডেশন নিয়ে, যেটা নিয়ে খুব বেশি গাইডলাইন আপনি ইউটিউবে পাবেন না। তো এটার জন্য, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনি দেখে রাখুন, যে হচ্ছে এটা ডিফার্স কনসিডারেবলি ফ্রম দ্য এম্বাসি রেকমেন্ডেশন। তো rather than applying through a Japanese embassy, applicants begin by contacting a professor whose research closely matches their proposed study topic। তাহলে এখন আপনি এর আগে হচ্ছে এমবাসি রিকমেন্ডেশনের জন্য হচ্ছে আপনার হাই কমিশনের মাধ্যমে অ্যাপ্লাই করেছেন, কিন্তু এখন আপনাকে বা এমবাসির মাধ্যমে অ্যাপ্লাই করেছেন, এখন আপনাকে প্রফেসরের সাথে কানেক্ট করতে হবে, ডিল করতে হবে, ঠিক আছে। তো কিভাবে কি করবেন,
অবশ্যই আপনি এমন যে বিষয়ে পড়াশোনা করতে চান সেইটার সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো প্রফেসর যে ওই বিষয় নিয়েই কাজ করে সেই প্রফেসরকে আপনাকে খুঁজতে হবে। কোন ইউনিভার্সিটি নেক্সট স্কলারশিপের ইউনিভার্সিটির রেকমেন্ডেশনে স্কলারশিপ দিয়ে থাকে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। তার মধ্যে অলরেডি আপনি সুকুবা ইউনিভার্সিটি, যেটা নিয়ে অলরেডি আমরা দেখছি এখানে, তারা যে নেক্সট স্কলারশিপ ইউনিভার্সিটির থ্রুতে দেয় সেটা আপনারা অলরেডি জেনে গেছেন। আমি আরও একটা ইউনিভার্সিটির কথা আপনাদেরকে জানাই রাখি, টোকিও ইউনিভার্সিটি, এটাও দেয়। এবং কোন ইউনিভার্সিটি দেয় এটা জানার জন্য আপনাকে কী করতে হবে, টপ যেই জাপানিজ ইউনিভার্সিটিগুলো আছে আপনি সার্চ করবেন কোন সেরা ইউনিভার্সিটিগুলো আছে, বা আপনার প্রোফাইল কেমন সেই অনুযায়ী আপনি মিডিয়াম কিছু ইউনিভার্সিটিও দেখতে পারেন। তো দেখার পর সেই ইউনিভার্সিটি নেক্সট স্কলারশিপ ইউনিভার্সিটি রেকমেন্ডেশন এটা লিখে সার্চ দেবেন ওই ইউনিভার্সিটির নামের সাথে, তখন আপনি দেখতে পাবেন যে ওই ইউনিভার্সিটিতে যদি নেক্সট স্কলারশিপ ইউনিভার্সিটি রেকমেন্ডেশন থাকে তার মানে সেই ইউনিভার্সিটি দেয়, সেটা যদি না থাকে তাহলে সেটা দেয় না, ঠিক আছে। তো খুব অল্প কিছু ইউনিভার্সিটি দেয়, কারণ এটা হচ্ছে সব ইউনিভার্সিটির কাছে ইউনিভার্সিটি রেকমেন্ডেশনের এই অপশনটা থাকে না, শুধুমাত্র সেরা ইউনিভার্সিটিগুলোর কাছে থাকে। তো প্রথম ধাপ হচ্ছে আপনাকে একজন সুপারভাইজার খুঁজে বের করতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্লিক্যান্টস শুড কেয়ারফুলি আইডেন্টিফাই ফ্যাকাল্টি মেম্বার্স কন্ডাক্টিং রিসার্চ রিলেটেড দেয়ার একাডেমিক ইন্টারেস্ট। তো এটা আপনাকে করতে হবে। তারপর হচ্ছে হোয়েন কন্ডাক্টিং এ প্রফেসর অ্যাপ্লিক্যান্টস শুড এক্সপ্লেইন, কী কী বিষয় আপনাকে এক্সপ্লেন করতে হবে। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে এক্সপ্লেন করতে হবে আপনার। কারেন্ট কোয়ালিফিকেশান, এখন আপনি কোন পজিশনে আছেন, প্রপোজড রিসার্চ টপিক খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আপনাকে এমন একটা রিসার্চ এটা হচ্ছে আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। ওয়াই দ্য প্রফেসরস রিসার্চ ইজ রিলেভেন্ট টু ইউ, তো আপনার সাথে তার যে রিসার্চ টপিকটা কীভাবে সামঞ্জস্যপূর্ণ হতে পারে কানেক্ট করা, ঠিক আছে। এইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কি স্কিল আমি বলবো। তো এই স্কিলটা আপনার খুবই গুরুত্বপূর্ণ, এটা সবসময় জীবনের বিভিন্ন ধাপে দেখবেন যে এটা আপনার কাজে লাগছে। ইন্টেন্ডেড ডিগ্রি প্রোগ্রাম, তো আপনি কোন হচ্ছে ডিগ্রির জন্য অ্যাপ্লাই করতে চান সেটা আপনাকে ভালোভাবে উল্লেখ করতে হবে। এবং ইন্টারেস্ট ইন অ্যাপ্লাইং থ্রু নেক্সট ইউনিভার্সিটি রেকমেন্ডেশন, কেন হচ্ছে আপনি এই ইউনিভার্সিটি রেকমেন্ডেশনের মধ্যে অ্যাপ্লাই করছেন এগুলো আপনাকে সুন্দরভাবে এক্সপ্লেন করতে হবে। এবং এরপর বলছে অ্যাপ্লিক্যান্টস শুড অলসো অ্যাটাচ এ কনসাইজ কারিকুলাম ভাইটে অ্যান্ড ওয়েল প্রিপেয়ার্ড রিসার্চ প্রপোজাল। তো সব বুঝতে পারছেন, আপনার সিভি, সুন্দর একটা রেডিমেড সিভি যেটা আপনি আগে থেকে সুন্দর করে গুছিয়ে রেখেছেন, এবং রিসার্চ প্রপোজাল, এইটা দুইটা আপনার এই যে, এবং একটা সুন্দর ইমেইল, এটা অবশ্যই আপনাকে ইমেইলের মাধ্যমে করতে হবে। কীভাবে ইমেইল লিখতে হয় আমি ভাবছি এই ইমেইল লিখা নিয়েও ভবিষ্যতে একটা ভিডিও আনবো, কারণ হচ্ছে আপনার প্রফেসরদের কাছে, আমার নিজের কাছে আমার যে ইউনিভার্সিটি মেইল আছে তো সেটাতে দিনে হচ্ছে 30-40টার উপর মেইল আসে, এবং সবগুলো মেইলই মোটামুটি গুরুত্বপূর্ণ। তো আমি কোন মেইল দেখবো এটা নির্ভর করে আমার সাবজেক্ট এবং কোন জায়গা থেকে এসেছে, কী লিখেছে না লিখেছে এগুলোর উপর। খুব বেশি যদি এইখানে যদি আপনি অ্যাটেনশন ড্র করতে না পারেন তাহলে আপনার ইমেইল প্রফেসর পড়েও দেখবে না, ঠিক আছে। তো কীভাবে এগুলো লিখতে হবে এটা গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা এটা বলে রেখেছে, সেন্ডিং পার্সোনালাইজড থটফুল ইমেইলস ইজ ফার মোর ইফেক্টিভ দ্যান সেন্ডিং আইডেন্টিক্যাল মেসেজ টু মাল্টিপল প্রফেসর। তো আপনি একই রকম একটা ইমেল রেডি করে রেখেছেন ড্রাফট আপনার এই এবং সেইটাই আপনি অনেক প্রফেসরদেরকে দিচ্ছেন, এটা কিন্তু হচ্ছে কাম্য নয়। এক্ষেত্রে আপনি খুব ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন না। এখানে এরা অলরেডি উল্লেখ করে দিয়েছে যে আপনি যেই প্রফেসরকে পাঠাচ্ছেন সেই প্রফেসরের সাথে আপনার যে রিসার্চ ফিল্ড বা যেটা নিয়ে আপনি ইন্টারেস্টেড, তো সেটার সামঞ্জস্য কতটা কী আছে, সেটা কীভাবে আপনি কানেক্ট করতে পারছেন। তো এগুলো হচ্ছে প্রতিটা প্রফেসরের ক্ষেত্রে আপনাকে বুঝে শুনে লিখতে হবে, এবং এটা আপনার প্রফেসরের হচ্ছে অ্যাটেনশন ড্র করার প্রবাবিলিটি অনেকটা বাড়িয়ে দিবে, ঠিক আছে। তারপর ইউনিভার্সিটি ইন্টারনাল সিলেকশন, তারপর এখানে বলছে যে ইভেন আ প্রফেসর অ্যাগ্রিজ টু সুপারভাইজ অ্যান অ্যাপ্লিক্যান্ট দ্য স্কলারশিপ ইজ নট অটোমেটিক্যালি গ্যারান্টিড। তো আপনার প্রথম ধাপ শেষ, আপনাকে একজন প্রফেসর হচ্ছে রাজি হয়েছে যে ঠিক আছে আমি আপনাদেরকে অ্যাকসেপ্ট তোমাকে আমি সুপারভাইজ করতে রাজি আছি, তো এটাই হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি স্কলারশিপ দিবে না। তার বলছে হচ্ছে ইউনিভার্সিটি অফ সুকুবা কন্ডাক্ট ইটস ওন ইন্টারনাল সিলেকশন প্রসেস বিফোর নমিনেটিং ক্যান্ডিডেটস টু নেক্সট। তো এরপর কী করবে, প্রতিটা ইউনিভার্সিটি প্রফেসররা তাদের হচ্ছে প্রেফার্ড স্টুডেন্টদেরকে বলবে যে আমি এই স্টুডেন্টটাকে নিতে চাই, এই স্টুডেন্টটাকে নিতে চাই। তো প্রফেসর সিলেকশন করাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কোন প্রফেসর পাওয়ারফুল তো এটাও গুরুত্বপূর্ণ, কারণ তাদের হচ্ছে যে সিলেকশন সেগুলো অ্যাকসেপ্টেড হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। তারপর হচ্ছে ইউনিভার্সিটি এটাকে ওরা নিজেরা যাচাই বাছাই করবে যে কার নেওয়া যায়। তো এবং তারপর পরবর্তীতে কী হবে, অনলি দ্য স্ট্রংগেস্ট অ্যাপ্লিক্যান্টস রিসিভ অফিসিয়াল ইউনিভার্সিটি নমিনেশন। তারপর হচ্ছে এইটা ইউনিভার্সিটি থেকে নমিনেট আপনি হলেন, নমিনেটেড হয়ে আপনাকে কোথায় দেওয়া হবে, এটাকে হচ্ছে এটা নেক্সট ওই যে মিনিস্ট্রি অফ এডুকেশন কালচার অ্যান্ড সামথিং লাইক দ্যাট। তো এটার কাছে ইউনিভার্সিটি আপনার
হচ্ছে আপনার লিস্ট পাঠাবে, তাদের লিস্ট পাঠাবে আপনাকে যদি সিলেক্ট করা হয়। তারপর এই মেক্সটই হচ্ছে ফাইনাল অথরিটি যে কি করবে, আপনাকে স্কলারশিপ দেওয়া হবে কিনা এটা হচ্ছে সিলেক্ট করবে, ঠিক আছে। তো এটার টাইম লাইনটা কেমন, এই যে বিষয়গুলো বলা হলো সেটা সম্পর্কে আমি টাইম লাইন দিয়ে রাখছি। এবং এটা আমি এখন যে সময় ভিডিওটা আনছি এটা হচ্ছে আগস্টের এইদিকে, তো নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আপনারা সময় পাবেন। তো যারা যোগ্য অ্যাপ্লিকেন্ট আছেন একদম ধুমসে আপনারা রেডি হয়ে যান, সমস্ত কিছু রেডি করে রাখেন যাতে হচ্ছে আপনি এটা মিস না করে ফেলেন, ঠিক আছে, এই বছরেই যাতে আপনি এটা করে ফেলতে পারেন। তো প্রথমত হচ্ছে আপনাদেরকে প্রফেসরকে কন্ট্যাক্ট করতে হবে এবং অ্যাপ্লিকেশন সব রেডি করতে হবে নভেম্বর ডিসেম্বরের মধ্যেই। ইউনিভার্সিটি ইন্টারনাল স্ক্রিনিং, তো আপনি যদি আপনাকে যদি প্রফেসর সুপারভাইজ করতে রাজি হয়, তারপর হচ্ছে আপনার লিস্ট এটা হচ্ছে ইউনিভার্সিটিকে পাঠাবে, ইউনিভার্সিটি স্ক্রিনিং করবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে। তারপর হচ্ছে নেক্সটের কাছে এরা নমিনেশন লিস্ট পাঠাবে। এটার একটা ডেডলাইন দেয়া নেই, মার্চ এপ্রিল এই সময়টাতে। এবং ফাইনাল স্কলারশিপ অ্যানাউন্সমেন্ট এটা হবে হচ্ছে জুনের ওইদিকে। এবং আপনি জাপানে এনরোলড হবেন বা জাপানে পৌঁছাতে পারবেন হচ্ছে অক্টোবরের 2027 অক্টোবর। আপনি বুঝতে পারছেন প্রায় এখনও 1 বছরের মতো। তো লং টার্ম প্রসেস, হায়ার স্টাডিজ, আউটসাইড স্কলারশিপ, ফরেন স্কলারশিপ, এগুলো মানেই হচ্ছে আপনাকে 1 বছরের মতো আগে থেকে যদি আপনি প্রস্তুতি শুরু করেন তাহলে আপনি 1 বছর বা আপনার কপাল ভালো হলে 7-8 মাসের মধ্যে পেয়ে যেতে পারেন। তো এই হচ্ছে ওভারঅল প্রসেসটা এরকম। এখন আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে এক্সট্রিমলি কম্পিটিটিভ। এটা খুব সম্ভবত নেক্সট স্কলারশিপ এমবাসি থ্রুতে 40টা মনে হয় হচ্ছে রিসার্চ স্টুডেন্ট দেয়, তারপর 25 জন মনে হয় আন্ডার গ্র্যাজুয়েট দেয়, 15 জন হচ্ছে টিচার্স ট্রেনিং, তারপর হচ্ছে ওয়াইএলপি, এরকম 10-15টা করে দেয়। তো সেই জন্য এটা খুবই কম্পিটিটিভ, তবে এটাতে দমে যাওয়ার কিছু নাই। আমি সবসময় এইরকম বিষয়গুলোতে যেটা আমার দিক থেকে চিন্তা করি যে সেটা যদি 10 জনকেও দেয়, 5 জনকেও দেয়, তো আমি যদি মনে করি যে আমার এটা দরকার, তো আমাকে সেভাবে প্রস্তুত করা উচিত। হয়তো বা আপনি বলতে পারেন যে এটা বাস্তবসম্মত হবে না, তবে হচ্ছে আপনার যদি যোগ্যতা থাকে, এবং অবশ্যই এই রকম যদি আপনি নিজেকে তৈরি করতে না পারেন আপনি কোনো জায়গাতেই ফিট হতে পারবেন না, আমি এটা বলে দিলাম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি নিজেকে ওইভাবে তৈরি করুন এবং এগুলোর জন্য অ্যাপ্লাই করুন। বাংলাদেশ থেকে 40 জনকে দেওয়া হচ্ছে, তাহলে আপনি 9 কেন, ঠিক আছে, এটাই আপনার মোটিভ এরকম হওয়া উচিত। তো খুবই কম্পিটিটিভ, তো সেই জন্য এগুলাকে হচ্ছে আপনাদেরকে আগে থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, এই বিষয়গুলো বলা আছে এখানে। তারপর নমিনেশন প্লেসেস, এই বিষয়গুলো বলা আছে। তারপর হচ্ছে স্পেশাল নেক্সট, এবং এটার লিঙ্ক আমি হচ্ছে এই ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিব। তো সেখান থেকে আপনি দেখে নিন, এগুলো ভালো মতো পড়ে নিন। আমি এগুলো অনেক ডিটেলসে আলোচনা করতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, অলরেডি এই ভিডিওটা বড় হয়ে যাবেই, তো কিন্তু গুরুত্বপূর্ণ, দেখতে থাকুন, ঠিক আছে। তো এখন আমাদের যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি এমবাসি রেকমেন্ডেশনে অ্যাপ্লাই করবেন নাকি ইউনিভার্সিটি রেকমেন্ডেশনে অ্যাপ্লাই করবেন। তো বলছে এখানে চুজিং দ্য কারেক্ট অ্যাপ্লিকেশন রুট ডিপেন্ডস অন ইউর একাডেমিক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড প্রিপারেশন, আপনার প্রিপারেশন কেমন এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড কেমন। তো এমবাসি রেকমেন্ডেশন হচ্ছে আপনার জন্য প্রিফারেবল যদি আপনি কোনো প্রফেসরকে ম্যানেজ করতে না পারেন এটা সহজ একটা কথা। এবং ইউ হ্যাভ গ্রেটার ফ্লেক্সিবিলিটি হোয়েন সিলেক্টিং ইউনিভার্সিটিস, এবং এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এমবাসি রেকমেন্ডেশনে যখন আপনি হচ্ছে সিলেক্টেড হবেন, প্রথম স্ক্রিনে আপনি হচ্ছে সিলেক্টেড হবেন, তখন আপনি যে কোনো ইউনিভার্সিটিকেই হচ্ছে সিলেক্ট করতে পারবেন, তারা হচ্ছে আপনাকে তখন নিতে বাধ্য, এরকম একটা বিষয়। তো সেই জন্য এখানে আপনি ফ্লেক্সিবিলিটি পাবেন। আর ইউ প্রিফার বিগিনিং দ্য অ্যাপ্লিকেশন থ্রু ইউর কান্ট্রিজ জাপানিজ এম্বাসি। তো এটা হচ্ছে আরেকটা কি আপনাদের অ্যাডভান্টেজ, আপনার দেশে যে জাপানিজ এম্বাসি আছে। তো বুঝতেই পারছেন এখানে কিছু কথা আমি বললাম না, বুদ্ধিমান হলে বুঝে নিন। তো এক্ষেত্রে আপনি অ্যাডভান্টেজ পেতে পারেন। ইউ আর অ্যাপ্লাইং অ্যাজ এ রিসার্চ স্টুডেন্ট, তো এরকম কিছু বিষয়। ইউনিভার্সিটি রিকমেন্ডেশন, যেহেতু আজকে ভিডিওটা মূল হচ্ছে ইউনিভার্সিটি রিকমেন্ডেশন নিয়েই। ইউ অলরেডি হ্যাভ আ স্ট্রং রিসার্চ প্রপোজাল, তো আপনি অলরেডি রিসার্চের সাথে যুক্ত, রিসার্চ আপনি কিছু কিছু বিষয় করেছেন আপনার গ্র্যাজুয়েশন লেভেলে, বিএসসিতে বা মাস্টার্সে, যে কোনো সময় আপনি রিসার্চের সাথে যুক্ত ছিলেন, এই করেছেন সেই করেছেন। তো আপনার রিসার্চ সম্পর্কে ধারণা আছে, আপনার রিসার্চ প্রপোজাল রেডি আছে, দেন I would also like to suggest you to go for the university recommendation, okay? And then University of Tsukuba, যে কোনো ইউনিভার্সিটি মানে যেটা হচ্ছে নেক্সট স্কলারশিপ ইউনিভার্সিটি রেকমেন্ডেশন দেয়, তার সাথে হচ্ছে আপনি যোগাযোগ করেছেন, সে আপনাকে সুপারভাইজ করতে রাজি আছে। অ্যান্ড ইউর রিসার্চ ক্লোজলি ম্যাচেস অ্যান্ড
এক্সিস্টিং ল্যাবরেটরি, যে ইউনিভার্সিটির আপনি ল্যাব ফ্যাসিলিটিগুলো অলরেডি হচ্ছে তাদের ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন। তো সেইখানে যে রিসার্চগুলো হয় সেটার সাথে আপনি যেটা নিয়ে কাজ করতে চান সেটা যদি সামঞ্জস্য থাকে তাহলে প্রফেসরও আপনাকে নিতে আগ্রহী হবে এবং আপনার নেক্সট স্কলারশিপ ইউনিভার্সিটি রেকমেন্ডেশনে পাওয়া সহজ হবে। এবং ইউনিভার্সিটি রেকমেন্ডেশনে বলছে ইউ ইন্টেন্ড টু কম্পিট ফর আ ইউনিভার্সিটি নমিনেশন। তো ইউনিভার্সিটি যে বুঝতে পারছেন আপনাকে প্রফেসর করবে, তারপর হচ্ছে নমিনেশন করবে, তারপর ওই নমিনেশনের মাধ্যমে দীর্ঘ ধাপ পেরিয়ে আপনি হচ্ছে স্কলারশিপ পাবেন। তো এগুলোর জন্য আপনি যদি নিজেকে একজন কম্পিটিটর মনে করেন তাহলে আপনি হচ্ছে এটার জন্য যেতে পারেন। এবং এটার ইউনিভার্সিটি এক্সামিনেশনের একটু চ্যালেঞ্জিং হইলেও, মানে যেহেতু প্রসেসগুলো একটু লেংদি, এর সাথে কথা বলতে হবে, এত এত কম্পিটেন্স, তারপরেও আমি এটার কথা কাদের উদ্দেশ্যে বলবো, যারা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ এক্সট্রা করে শিখতে চান না, এই প্যারাটা নিতে চান না, তারা হচ্ছে, এবং আপনি অলরেডি রিসার্চের সাথে যুক্ত, তারা এটার জন্য যাবেন, ঠিক আছে, ইউনিভার্সিটি রেকমেন্ডেশনে যাবেন। কারণ হচ্ছে আপনি যদি ফাইনালি স্কলারশিপ পেয়ে যান, আপনাকে গিয়ে প্রথমে খুব সম্ভবত 6 মাস জাপানিজ ল্যাঙ্গুয়েজগুলোর সাথে আপনাকে শেখাবেই। কারণ আমি এই যে ইন্ডিয়াতে পড়াশোনা করছি আইআইটি দিল্লিতে, তো দিল্লির মতো একটা জায়গায় এখানেও আপনি যদি হিন্দি না জানেন, আপনি ক্যাম্পাসে বিন্দাস চলাফেরা করতে পারছেন, কিন্তু আপনাকে তো বাইরে যেতে হবে, তাই না, চলাফেরা করতে হবে, গাড়িতে উঠতে হবে, খরচ টরচ করতে হবে, তো হিন্দি আপনাকে লাগবেই। তো এরকমই আমাদের মিনিমাম যে চলাফেরার জন্য মিনিমাম যে লেভেল জাপানিজ ল্যাঙ্গুয়েজ দরকার, তো সেটাও ওরা হচ্ছে প্রথম সেমিস্টারেই জাপানিজ ল্যাঙ্গুয়েজও আপনাকে অ্যাড করে দিবে, কাজে আপনি ওগুলো শিখে যাবেন। তো এই টেনশনটা আপনার থাকবে না, ঠিক আছে। তো টিপস ফর কনসাল্টিং ইউনিভার্সিটি প্রফেসর, তো ইউর মেসেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, এটা খুবই সুন্দর করে উল্লেখ করে দিয়েছে, যার কারণে আমি ভিডিওটা খুব সহজে নিয়ে আসতে পারছি, নাহলে আমাকে আরও অনেক বেশি ঘাটাঘাটি করতে হতো। আর আমি যেহেতু নেক্সট স্কলারশিপ নিয়ে ঘাটাঘাটি করেছিলাম এর আগেই, যার কারণে আমি এই ভিডিওগুলো নিয়ে সামনে আসতে পারছি এবং এগুলো আপনার জন্য অনেক হেল্পফুল হবে। A professional and focused email can significantly improve your chances of receiving a positive response. তো বুঝতেই পারছেন প্রফেশনাল ইমেইল কীভাবে লিখতে হবে। তো এটা নিয়ে যদি আপনি আগ্রহী থাকেন যে আমি ইমেইলের উপর একটা ভিডিও বানাই, তাহলে কমেন্ট করবেন, আমি সেটার উপর ভিডিও বানানোর চেষ্টা করবো, ঠিক আছে। কমেন্ট যদি বেশি হয়, অনেক বেশি কমেন্ট আসলে আমি এটার উপর একটা লিখবো, ভিডিও বানাবো। আর যদি এরপরেও আপনার কোনো ডাউট থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে সেটা আপনি কমেন্ট করে দিবেন। আমি কমেন্টে যথেষ্ট অ্যাক্টিভ, কমেন্টের রিপ্লাইগুলো আমি দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। কারণ আমি জানি যে যখন বিভিন্ন ডাউট আসে তো তারা কমেন্ট করে, আমার সাথে সরাসরি আপনার কোনো কন্ট্যাক্ট করার সুযোগ নেই, তো কমেন্ট করলে আমি সেখানে রিপ্লাই দিয়ে দিব। তো এরপর বলছে যে ইউর মেসেজ শুড ব্রিফলি এক্সপ্লেইন ইউর কারেন্ট ডিগ্রি অ্যান্ড ইউনিভার্সিটি। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলো আপনি নোট করে রাখবেন, ঠিক আছে। যখন আপনি এটার জন্য তৈরি হচ্ছেন বা এই ভিডিওটা যখন দেখছেন, তো নেক্সট স্কলারশিপ আপনার একটা নোটবুক থাকবে, তো সেখানে আপনি নোট করে রাখবেন, তাহলে দেখবেন যে এগুলো আপনার মাথায় দীর্ঘ সময়ের জন্য গেঁথে যাচ্ছে। অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টস, আপনি ভালো কিছু করেছেন, এই অ্যাওয়ার্ড পেয়েছেন, এই সময়ে এত ভালো রেজাল্ট করেছেন, এই সেমিস্টারে এই করেছেন সেই করেছেন, সব কিছু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনি উল্লেখ করতে পারলে আপনার সিলেক্টেড হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। রিসার্চ ইন্টারেস্ট, প্রপোজড রিসার্চ টপিক, তো এগুলো হচ্ছে প্রিসাইজ হইতে হবে, ঠিক আছে। আপনি কী নিয়ে কাজ করতে চান, কী নিয়ে করেছেন। ওয়াই দ্য প্রফেসরস ওয়ার্ক অ্যালাইন্স উইথ ইউর প্রপোজাল, খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা প্রশ্ন। তো এটার আপনাকে সুন্দরভাবে এক্সপ্লেন করতে হবে। ইউর ইন্টেনশন টু অ্যাপ্লাই ফর দ্য নেক্সট ইউনিভার্সিটি রিকমেন্ডেশন, তো এই সমস্ত কিছু আপনি হচ্ছে কনসাইজ, রেসপেক্টফুল এবং পার্সোনালাইজড, যে প্রফেসরকে করছেন সেই প্রফেসরকেই তার রিসার্চ ফিল্ড আপনি ঘেটে শুনেই, মানে ঘেটে দেখে বুঝে আপনাকে এই ইমেলটা লিখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে অ্যাভয়েড সেন্ডিং জেনারিক মেসেজ কপিড টু মাল্টিপল প্রফেসরস। তো এটা যদি করেন, দেখা গেলো আপনি একই ফিল্ডের কয়েকজন, আপনার যে ফিল্ড রিসার্চ ফিল্ড আপনি তো অলরেডি জানেন, তো একই রকম ইমেল যখন কয়েকজন প্রফেসরকে দিবেন, তো প্রফেসরদের মধ্যে কিন্তু যোগাযোগ থাকে। তো ওরা যখন দেখবে যে এই ছেলে তো বা এই মেয়ে একই রকম ইমেল সবাইকে দিচ্ছে, তো খুব ঘাটাঘাটি এগুলো নিয়ে করছে না, তো আপনি মাইনাস বা নেগেটিভ মার্ক হয়ে যাবেন, ঠিক আছে। তো এটা অ্যাভয়েড করবেন। তো এই হচ্ছে ওভারঅল মোটামুটি বিষয়। এবং এখানে ডেডলাইন সম্পর্কে কিছু বলা আছে যে এমবাসি রেকমেন্ডেশন, এটা সাধারণত জুন জুলাই এই সময়গুলোতে থাকে। ইউনিভার্সিটি রেকমেন্ডেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে এক্সপেক্টেড বিটুইন নভেম্বর অ্যান্ড ডিসেম্বর, ফলোড বাই ইন্টারেস্ট সিলেকশন ডিউরিং জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি। তো নভেম্বর ডিসেম্বর এই সময়ের মধ্যেই আপনি হচ্ছে সমস্ত বিষয়গুলো রেডি করে রাখতে হবে ইউনিভার্সিটি রেকমেন্ডেশনের জন্য। তো এখন আগস্ট চলছে, তো নভেম্বর ডিসেম্বর দীর্ঘ সময়, তো এর মধ্যে আপনি নিজেকে তৈরি করে রাখুন। এবং সামনে অনেক অনেক সুন্দর সুন্দর টপ র্যাঙ্কড কিছু গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আমার ভিডিও আসছে,
তো আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে কোনো কিছু মিস না করে ফেলেন। এবং এই যে এখানে অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপ্লাই, তো এই সমস্ত কিছু অলরেডি এখানে দিয়ে দেওয়া আছে, তো এই লিঙ্ক আমি শেয়ার করে দেবো। আর এতদিন আমি খুব বেশি সময় পাচ্ছিলাম না এবং আইসিসিআর স্কলারশিপ নিয়েই অনেকগুলো ভিডিও আনছিলাম, যাতে হচ্ছে এবার যারা আইসিসিআর স্কলারশিপ এসেছে তারা কমপ্লিট একটা গাইডলাইন পায়। এবং আমার চ্যানেলে আইসিসিআর স্কলারশিপের কমপ্লিট একটা গাইডলাইন আছে, এটার প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটা আমি শেয়ার করে দেবো, তো সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো এই ছিল নেক্সট স্কলারশিপের ইউনিভার্সিটি ট্র্যাক নিয়ে কমপ্লিট একটা গাইডলাইন ভিডিও। এরপরে আপনার কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাকে গাইডলাইন দেওয়ার। অল দ্য বেস্ট।